থেকে তারা বাড়ি বাড়ি যাবে মানুষের কাছে যে কি দাবি দাওয়া তাদের রয়েছে। এরা একটা মাস মুভমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে তার জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ককরোচ জনতা পার্টি তাদের আদর্শকে মনে করেছে নেপাল বা বাংলাদেশের সাথে তুলনা করে, বা এনডিএ সরকারের কোন কোন জায়গায় খামতি রয়েছে সেই খামতিগুলো তারা যাতে গ্র্যাব করতে পারে। আচ্ছা, ককরোচ জনতা পার্টি এটা কি পার্টি নাকি কোন একটা আন্দোলনের নাম? আপনারা কে কি জানেন জানি না, আমি কিন্তু জানি এটা একটা পেজ। এবং এই যে ককরোচ জনতা পার্টি, তারা নির্দিষ্টভাবে প্রথম একটি আন্দোলন শুরু করলো, যেটা আমরা সবাই এখন দেখে ফেলেছি, জেনে ফেলেছি, যে এই যে প্রশ্নপত্র কেলেঙ্কারি ফাঁস, কেন, কি জন্য, কারা দায়ী, এই নিয়ে কিন্তু দীর্ঘ 1 মাসের ওপর আমাদের ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্নভাবে যন্তর মন্তর সব একাধিক জায়গায় তার প্রতিবাদ কর্মসূচি, এবং তারপরে আপনারা দেখেছেন যে যিনি শিক্ষা সচিব তার পদত্যাগ এবং যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ, এটা একটা ইস্যু ছিল। কিন্তু ককরোচ জনতা পার্টির যারা মুখ, ককরোচ জনতা পার্টি যেভাবে এই আন্দোলনটাকে তুলে নিয়ে এলো, এটা কি এখানেই স্তীমিত বা সীমিত? কারণ একটা তো ইস্যু ছিল, ইস্যুটা শেষ। তাহলে পরবর্তী ক্ষেত্রে ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কি, এই প্রশ্ন কিন্তু আমার মনেও, আপনারাও জানিয়েছেন। সেই জন্য আজকে দাদা দিদির রাজনীতিতে ভাবলাম একটু আলোচনা করি। আচ্ছা, ককরোচ জনতা পার্টির আন্দোলনটা কি আপনাদের মতো মনে যাচ্ছে শুধুই ওই উত্তর ভারত বা দিল্লি বা ওই নয়ডা এই সেকশনটার মধ্যেই, নাকি ভারতবর্ষের অন্যান্য যে আমাদের রাজ্যগুলি আছে দক্ষিণে, উত্তর পূর্বাঞ্চল, মেঘালয়, মণিপুর, আমাদের পশ্চিমবঙ্গ, আপনি যদি একটু এদিকে সরে যান, এদিকে পুনে, মহারাষ্ট্র, সমস্ত গোয়া, এর ভূত এবং ভবিষ্যৎ, বা ককরোচ জনতা পার্টি ঠিক কী চাইছে, এরপরে কোন আন্দোলনকে তারা ইস্যু করতে পারে বলে আমরা মনে করছি, মানে আপনারা জনতা জনার্দন মনে করছেন, এই নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা পর্যালোচনা। যে প্রশ্নটা আমার মনে জাগছে, একজন শুধু সাংবাদিক হিসেবে না, একজন আম পাবলিক, আমিও তো এই সমাজে জন্মগ্রহণ করা, যে ইস্যু তো প্রচুর আছে। সত্যি প্রশ্নপত্র কেন ফাঁস হবে, এটার একটা সমাধান দরকার, স্থায়ী সমাধান দরকার। যে বা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, কঠোরতম, যাতে ভবিষ্যতে কেউ না ভাবে। কিন্তু ইস্যু তো প্রচুর আছে, প্রচুর দিকে এরকম অনিয়ম, প্রচুর কিছু আমরা দৈনন্দিন দেখতে পাই, আপনারাও পান। আমাদের কাজ অ্যাজ এ ফোর্থ পিলার সেগুলো আপনাদের সামনে তুলে আনা। তো আজকে মনে হলো এই যে টপিক, যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, তার ভূত কি, তার ভবিষ্যৎ কি, এই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, কথাবার্তা বলবো। ইতিমধ্যে আপনারা দেখেও ফেলেছেন বা জেনেও ফেলেছেন, মোহন ভাগবতজি তিনি কিন্তু এই জেন জি, এই প্রজন্মের যারা, তাদের সাথে কিন্তু আলাপ আলোচনায় বসেছিলেন। সেই দিকে তো আমরা যাব। আমি প্রথমে এবার জানতে চাইব, সুচারু এই যে ককরোচ জনতা পার্টি একটা আন্দোলন নিয়ে তারা নামলো, সে আন্দোলনের গতি প্রকৃতি উত্তাল হলো, প্রচুর কিছু হলো, তার ফলস্বরূপ শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এর ভূত ভবিষ্যৎ, কারণ সবাই মনে করছে যে শুধু কি এটাই, নাকি আমার তো অনেক ইস্যু আছে। কি করতে চাইছে ককরোচ জনতা পার্টি, ওদের আন্দোলনের গতি প্রকৃতি বা গতিমুখটাই বা কোন দিকে যেতে চাইছে, কি ভাবছো, কি দেখছো তুমি? দেখো, ককরোচ জনতা পার্টি একটা মুভমেন্ট করে সফলতা পেল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর থেকে পদত্যাগ করতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। দিল্লি তারা উত্তাল করলো, লাঠিচার্জ, টিয়ার সেল চার্জ, এত কিছুর পরেও তারা মাটি কামড়ে সেখানে পড়ে রইল, এবং তাদেরকে বাড়তি অক্সিজেন দিল সোনাম ওয়াংচুকের মতো মানুষ। ফলে এই লড়াই আন্দোলনে সফল হওয়ার পর ককরোচ জনতা পার্টি কিন্তু একেবারেই গুটিয়ে থাকছে না। আসল লক্ষ্য আগামীতে এই ককরোচ জনতা পার্টির যে সংগঠন, সেটাকে আরো প্রসারিত করা।
তার জন্য তারা নেশন ওয়াইড একটা ক্যাম্পেইন নিল, পাবলিক কি বলছে। এটার পোশাকি নাম হচ্ছে পাবলিক কি বলছে। কবে থেকে শুরু হচ্ছে? সেপ্টেম্বর মাস থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। অভিজিৎ দীপকে তিনি নিজে এই কর্মসূচির সূচনা দিয়েছেন। লক্ষ্য কি? তারা বাড়িতে বাড়িতে যাবে এবং পাবলিকের এই মুহূর্তে দাবি দাওয়া কি রয়েছে, ধরে নাও সেটা যদি দিল্লি হয় দিল্লি, সেটা যদি হয় উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশ, সেটা যদি বিহার হয় বিহার, নেশন ওয়াইড এভাবে ঘুরতে ঘুরতে পশ্চিমবঙ্গেও কিন্তু ককরোচ জনতা পার্টির একটা টিম আসবে। কয়েক মাস তারা এখানে থাকবে, থেকে তারা বাড়ি বাড়ি যাবে মানুষের কাছে যে কি দাবি দাওয়া তাদের রয়েছে, কি দাবি দাওয়া পূরণ হয়নি, দেশের কাছে তারা কি চাইছে, কোনটা হয়েছে কোনটা হয়নি। এইভাবে একটা নিবিড় জনসংযোগের রাস্তা তৈরির চেষ্টা করছে ককরোচ জনতা পার্টি। कॉकरोच जनता पार्टी का अब आगे का एजेंडा क्या है, कॉकरोच जनता पार्टी आगे जाकर क्या करने वाली है। तो मुझे आप सभी लोगों को बताते हुए खुशी हो रही थी कि कई सारे लोग हमें मैसेजेस कर रहे थे, मैसेजेस कमेंट्स पर पूछ रहे थे कि आगे क्या करोगे, आगे क्या करोगे। तो उस पर हम एक अनाउंसमेंट करने जा रहे हैं। सितंबर के महीने में कॉकरोच जनता पार्टी एक नेशन वाइड कैंपेन शुरू करने जा रही है। ये एक तरीके का नेशन वाइड टूर होगा हमारा। इस कैंपेन का नाम होगा क्या बोलती पब्लिक, क्योंकि अभी जो ज़रूरत है वो पब्लिक की बात होने का ज़रूरत है। पब्लिक को अपनी बात रखनी पड़ेगी, पब्लिक की आवाज़ सुनने का वक्त आ चुका है अब। और अगर आप पब्लिक की आवाज़ नहीं सुनोगे तो पब्लिक ये सड़कों पर उतरेगी। तो इसलिए हमने जो डिसाइड किया है, क्योंकि हम वो गलती दोहराना नहीं चाहते जो आज तक इन बाकी लोगों ने दोहराई है। जंतर मंतर का जो हमारा एक्सपीरियंस रहा है, जो हमें समझ में आया है, वो ये रहा है कि इन लोगों का जो कोर फ्रस्ट्रेशन है, ये जो जेनजी है, इनका कोर फ्रस्ट्रेशन ये है कि इन लोगों को डिसमिस किया जाता है, इन लोगों को इग्नोर किया जाता है, इन लोगों से कोई बात नहीं करता, इन लोगों से कोई पूछता नहीं है कि आपकी एक्सपेक्टेशंस क्या है, आपकी प्रॉब्लम्स क्या है, आपके सपने क्या है, इस देश को लेकर आपकी क्या उम्मीदें हैं, क्या होप्स है, ये कोई पूछता नहीं। तो हम वो गलती दोहराना नहीं चाहते हैं। हम चाहते हैं क्योंकि इस देश की 60% पॉपुलेशन जो है वो अंडर द एज ऑफ 35 है, 65% पॉपुलेशन जो है वो अंडर द एज ऑफ 35 है। यही लोग हैं जो आगे जाकर इस देश का भविष्य है, यही लोग हैं जो आगे जाकर इस देश को चलाने वाले हैं, यही लोग हैं जो आगे जाकर इस देश को आगे बढ़ाएंगे। ঠিক এরকম ভাবে মানে সেটা অবশ্য অরাজনৈতিক ওয়েতে ছিল এবং সেটা এরকম একটা জেনজির মুভমেন্ট ছিল না, যে এত অল্প বয়সী ছেলে মেয়েদের মুভমেন্ট ছিল না। নিশ্চয়ই তোমার যশবন্তদা মনে আছে আন্না হাজারের কথা। ভারতীয় পতাকাকে সামনে রেখে দিল্লিতে দুর্নীতিমুক্ত দেশ এবং স্বচ্ছ দেশ, এই বিষয়টাকে সামনে রেখে আন্না হাজারে কিন্তু কর্মসূচি শুরু করেছিলেন এবং সে তার প্রিয় ছাত্র তাকে একটা জায়গা তৈরি করে দিয়ে গেছিলেন। পরবর্তীকালে সে পার্টি তৈরি করে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই জায়গাটা কিন্তু আন্না হাজারে তৈরি করেছিলেন। দিল্লির যন্তর মন্তরে সভা, একটু একটু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে কর্মসূচি করা, পলিটিক্যাল ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলা, এই বলতে বলতে কিন্তু জায়গাটা তৈরি হয়েছিল। ঠিক একই রকম কায়দায় এই জেনজিরাও কিন্তু চাইছে যে শুধু আন্দোলন করে মানুষের নজর কাড়া যাবে না, কারণ এই আন্দোলন নিয়ে নানা মত রয়েছে। এই আন্দোলনের জোয়ার যেমন দিল্লিতে উঠে সদর্থক কাজ হয়েছে, আবার এই আন্দোলনের জোয়ারে বাংলায় বিশৃঙ্খলা হয়েছে, আন্দোলনের নামে কার্যত সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে তো থেমে থাকলে চলবে না, কর্মসূচি নিতে হবে। একটা পার্টিকে প্রসার করতে গেলে, বিস্তার করতে গেলে কর্মসূচির দরকার। সেপ্টেম্বর থেকেই এই পাবলিক কি বলছে এই কর্মসূচিতে তারা নেমে পড়ছে। আগামী মানে 1 বছর টানা এই কর্মসূচি অভিজিৎ দীপকেরা চালিয়ে যাবেন এবং ঘুরতে ঘুরতে উত্তরপ্রদেশ, বিহার, অসম, আরও অন্যান্য রাজ্য ঘুরতে ঘুরতে তারা বাংলা, আমাদের পশ্চিমবঙ্গেও এসে পৌঁছবে। এখানেও তারা একই রকমভাবে এই পাবলিক কি বলছে, আসল তার মানে তুমি বোঝার চেষ্টা করো, এরা একটা মাস মুভমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মানুষের আবার দাবিটাকে নিয়ে আবার হয়তো দিল্লির যন্তর মন্তরে কোনো একটা ক্ষোভ বিক্ষোভ হবে। তারা যে বিষয়টাকে তুলেছিল যশবন্ত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেটের প্রশ্নপত্র ফাঁস এবং তাতে দুর্নীতি হয়েছে এবং সেটা পরবর্তীকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বীকার করতে হয়েছে যে হ্যাঁ কোথাও ভুলচুক ছিল। তা না হলে জেনজির আন্দোলনকে থামানোর জন্য মধ্যরাতে সেলফি মোড করে রিলস তৈরি করে ভিডিও বার্তা দিতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যা অতীতে কখনো হয়নি। তাহলে
তাদের মুভমেন্ট ভারতীয় জনতা পার্টির ভিতকে খানিকটা হলেও নাড়িয়ে দিয়েছে, এবং যার ফলস্বরূপ আমরা দেখছি, হয়তো তুমি খানিকটা পরে তার কথা বলবে, মোহন ভাগবত, তাকে বলতে শোনা যাচ্ছে, তিনি বিভিন্ন সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক, তিনি বলছেন যে জেনজির আন্দোলন ঠিক ছিল, দুর্নীতি হয়েছে সেটা তো প্রশাসনকে দেখতে হবে, সরকারকে হস্তক্ষেপ করতে হবে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাহলে তার জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই আন্দোলনকে কিন্তু তিনি প্রকারান্তরে মোহন ভাগবত সমর্থন করেছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সিজেপি দেখছে যে যখন এত ভালো রিয়াকশন আসছে, তাহলে আরো নতুন যুব সমাজকে, এই জেনজিকে যদি আমাদের দিকে টানতে হয়, তাহলে কর্মসূচিতে থাকতে হবে। সেই কর্মসূচি কি হবে? নিবিড় জনসংযোগ কর্মসূচি হবে। একটা সময় স্বাধীনতা আন্দোলনের সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস খুব ভেঙে পড়েছিলেন, এবং কলকাতারই একটি শরবতের প্রতিষ্ঠানের পেছনে সেখানে একটি বৈপ্লবিক অনুশীলন সমিতির বৈঠক হয়েছিল। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বহু সেই সময়কার মানে সাহিত্যিক, বিদগ্ধজন, তারা তাকে বলেছিলেন যে আপনি একটা কাজ করতে পারেন, শুধু তো ওই সাদা পাঞ্জাবি আর খদ্দরের পোশাক পরলে আর জেল খাটলেই স্বাধীনতা আসবে না। স্বাধীনতা আনতে গেলে আমাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে, দেখতে হবে যে ইংরেজরা কি সার্ভ করছে, কি সেবা দিচ্ছে, কেন ওরা অতটা জনপ্রিয়, আমরা সেটা পাচ্ছি কিনা। তাহলে আমাদেরকে স্বরাজ অধিকার বলে চিৎকার করতে হবে না। তার পরবর্তীকালে কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গৃহ সম্পর্ক কার্যক্রম করেছিলেন, বাড়িতে বাড়িতে গিয়েছিলেন, বলেছিলেন কেন স্বাধীনতার দরকার, কোন জায়গাটা মানুষের প্রয়োজন, কোনটায় অসুবিধে রয়েছে, যেগুলো পূরণ করে দিচ্ছে ইংরেজরা। তুমি কি মনে করো যশবন্ত দা, সেদিন শুধু আন্দোলন হলেই আর খদ্দরের পোশাক পরে জেলে গেলেই স্বাধীনতা কি চলে আসতো? ইংরেজরা কি এতটা নমনীয় ছিল? একেবারেই নয়। সেই দিনের সেই গৃহ সম্পর্ক অভিযান করতে করতে তিনি প্রচুর তরুণ তুর্কি বা সেই সময়কার নবযুবকদের পেলেন, যাদেরকে নিয়ে তিনি স্বাধীনতা আন্দোলনকে আরো চিত্তাকর্ষক করে তুললেন। সিজেপিও একই রকম ভাবে আরো গ্রুপ অফ পিপলকে চাইছে, নতুন প্রজন্মকে চাইছে, যারা এই যে এটাও তো একটা গৃহ সম্পর্ক অভিযানের মতনই, যে পাবলিক কি বলছে আমি একটা রিভিউ নেবো, একটা সার্ভে নেবো, এবং শুধু তাই নয়, আমি বলছি নেশন ওয়াইড আমরা বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে করব। তার মানে এর একটা কোর টিম তৈরি হয়ে গেছে ককরোচ জনতা পার্টির। সেই কোর টিম বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় তারা থাকবে, সেইখানকার সংস্কৃতির সঙ্গে তারা মিলিত হবে, সেখানকার ছাত্র সমাজ, যুব সমাজ কি বলছে শুনবে। যেমন ককরোচ জনতা পার্টির ব্যানারকে সামনে রেখে এখানে কিন্তু এসএফআই বা বামপন্থী সংগঠনগুলো মিছিল করেছে, অর্থাৎ তাদেরকে সমর্থন করছে। ফলে এখানকার বামপন্থী ছাত্র যুবরা ওই সিজেপির আদর্শের সঙ্গে নিজেদেরকে মেশাচ্ছে। এই জায়গাটাই কিন্তু তৈরি করার জন্য এই পাবলিক কি বলছে কর্মসূচি। আমি সুচারুর কাছে তো পরে আসবো। আমি একদম জেনজি যে কথা বললো, জেনজি তো রিকের মতো যারা এই বয়সী যারা, তারা তো জেনজি, কিন্তু আদতে পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতির যেভাবে অগ্রসর হয়, আন্দোলন, প্রতিবাদ, এর আগে প্রচুর দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, একাধিক অনশন, বিভিন্ন স্টেপস, কিন্তু এই সিজেপিকে সাপোর্ট করে পশ্চিমবঙ্গে যে আন্দোলন, তার যে রূপরেখা এবং তার যা ফল বাস্তব, সেটা আমরা চোখে দেখে নিয়েছি। আমি এখানে রিককে বলবো, রিক, পশ্চিমবঙ্গ চিরকালই কিন্তু একটু হাটকে টাইপের, মানে পশ্চিমবঙ্গের রাজনীতি বলো, ছাত্র আন্দোলন বলো, যেভাবেই বলো, যেটা উঠে এলো সুচারু কথায়, যে একটা প্রতিবাদ তো হয়েছে, কিন্তু একটা পরবর্তী কর্মসূচিতে ওরা পাবলিক কি বলছে, অর্থাৎ আম পাবলিকের মনের কথা। কিন্তু এটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, তুমি যেহেতু পলিটিক্যাল বিট কভার করো, কতটা মানে ফলপ্রসূ হতে পারে বলে তুমি মনে করছো, নাকি আদৌ হবে না? এটা শুধুমাত্র যারা একটু বাংলা ভাষায় কথা বলেন না, নন বেঙ্গলি বা হিন্দি ভাষী বা উত্তর পূর্বাঞ্চল বা উত্তরাঞ্চল, এই জায়গাটাতেই বেশি, মানে হরিয়ানা, দিল্লি, এই দিকটায়, এইটার ক্ষেত্রে কতটা কি হতে পারে বলে তুমি মনে করছো? দেখো, ককরোচ জনতা পার্টির আন্দোলন যেভাবে সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল, শেষ পর্যায়ে দাঁড়িয়ে সেটা পুরোটাই ভিত্তিহীন হয়ে পড়েছে। কেন বলছি এই কথা? কারণ ককরোচ জনতা পার্টি তাদের আদর্শকে মনে করেছে নেপাল বা বাংলাদেশের সাথে তুলনা করে। সেই আদর্শে তারা এগিয়েছে যে একটা ইস্যু নিয়ে আমরা এগোবো। তারা প্রথমেই বলতে পারতো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তারপর আস্তে আস্তে আসল রূপ বেরোচ্ছে নরেন্দ্র মোদীর পদত্যাগ, অমিত শাহের পদত্যাগ। আসল উদ্দেশ্য ওইটাই, কেন্দ্রের সরকারের পতন ঘটানো।
দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের সার্বিক চিত্র এত কিছু নয়। রাজনৈতিক দল প্রতিষ্ঠা, যে দল পার্লামেন্টে যাবে দেশের সরকার ফেলবে, এই মূল মোটো নিয়ে ককরোচ জনতা পার্টি এগোচ্ছে। কিন্তু তার জন্য এবার যদি বলো জনতার দরবারে পৌঁছে যাওয়া, গিয়ে গিয়ে তাদের কথা জানতে চাওয়া, সেটা তো পিকে ফরম্যাটে চলে গেল, প্রশান্ত কিশোরের আইপ্যাক ফরম্যাট। প্রশান্ত কিশোরের আইপ্যাক যেমন ঘরে ঘরে নির্বাচনের আগে ফোন করেছে, দুয়ারে দুয়ারে ফোন করেছে, করে জিজ্ঞাসা করেছে কেমন চলছে, আপনার বিধায়ক কাজ করেছে কিনা, আপনার বিধায়ক কি কি কাজ করেনি, পরবর্তী সময় আপনারা কি চান, একই ফরম্যাটে চলে গেছে। ফলে সেই সার্ভেটা করে তারা দেখে নিতে চাইছে কোন জায়গায় কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক বা ডবল ইঞ্জিন সরকার মূলত বা এনডিএ সরকারের কোন কোন জায়গায় খামতি রয়েছে, সেই খামতিগুলো তারা যাতে গ্র্যাব করতে পারে। কিন্তু এই জায়গায় আরো একটা কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত্রিবেলা সেলফি মোডে রিলস করে পোস্ট করছেন ঠিকই, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা কিন্তু হয়েছে, যেটা নেপাল বা বাংলাদেশের সময় সে কোটা সংরক্ষণ আইন বা এত যে আন্দোলন হলো সেই সময় তাদের দাবিটা মানা হয়নি, উল্টে গুলি চলেছিল, যে ব্যাকফায়ারটা তাদের দিকে ফিরে এসেছিল, যেটা কিন্তু প্রধানমন্ত্রী করেননি, সেই সুযোগটা তারা দেননি। ফলে প্রথমেই এই আন্দোলনের কোমর ভেঙে দিয়েছে বিজেপি সরকার। ফলে আগামী সময় এই আন্দোলন পলিটিক্যাল যে আস্তরণ, রাজনৈতিক আস্তরণ ছাড়া কোনোভাবেই এস্টাবলিশ করা সম্ভব না। মানে তুমি যারা বলছো তোমার কথা উঠে আসছে যে এটার পেছনে মাথা অন্য বা অনুপ্রেরণা অন্য বা ইস্যু বলা হচ্ছে যে আমরা পাবলিকের সাথে কথা বলবো, ইন্টারাকশন করব। তবে এই প্রসঙ্গে মোহন ভাগবতজি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যিনি মূল প্রবর্তক, যিনি আরএসএস এর সবকিছু প্রচার করে বেড়ান, তিনি এই প্রসঙ্গে ঠিক কী মনোভাব ব্যাখ্যা করেছেন সেটা একবার চট করে শুনে নিই। उज्जैन जी ने आंदोलन नहीं करना चाहिए वगैरह, ऐसा मैं करूंगा नहीं, लेकिन कैसे करना, क्या करना डेमोक्रेसी में, इसके तरीके भी बताए हैं। अब कॉन्स्टिट्यूशन हमको जिन्होंने दिया, डॉक्टर बाबा साहब आम्बेडकर का, अगर 2 स्पीचेस हमने पढ़ लिए तो ये कैसे करना क्या करना उसका उसमें इंडिकेशन है, वो देखना चाहिए। और हम लोगों को भी ऐसा देखना चाहिए कि अगर जैन जी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला रही। बिल्कुल उसको ठीक करना चाहिए। एजिटेशन जो होना है वो आपके खिलाफ या मेरे खिलाफ न होकर वो सिस्टम करेक्शन के लिए होना चाहिए, करेक्ट। तब सब ठीक रहेगा। तो इसमें आप मानेंगे कि संवाद यदि पहले से ही शुरू हुआ होता तो ये बाद में विषय ज्यादा ऊपर जाता ही नहीं। जो नहीं होना चाहिए वो जब होता है तो कहीं ना कहीं इसमें चूक हो जाती, तभी होता है। किसकी है क्या है ये अलग बात है, लेकिन कमी तो रही है, ठीक हो जाएगी, करनी चाहिए। আচ্ছা, মোহন ভাগবতজি তো বললেন, শুনলাম, কিন্তু যেটা রিকের পরিপ্রেক্ষিতে উঠে এলো যে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে মূলত আমরা থাকি, আমরা সাংবাদিকতা করি বা সব কিছু করি, পশ্চিমবঙ্গবাসীদের ভালো মন্দ প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। নিঃসন্দেহে গোটা দেশের সার্বিক যা চিত্র, যে একটা পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনো ইস্যু, সুচারু একটা কথা বলো, যেটা রিক বলল, এটা তো ফ্যাক্ট যে নেপাল বা বাংলাদেশ আমাদের ভারতবর্ষ নয়, এবং সরকার কিন্তু স্টেপস নিয়েছে, এবং যেটা মূল এজেন্ডা ছিল পরে যদিও সেটা করে, এবং সোনাম ওয়াংচুকও উনি অনশন ভাঙলেন, উনিও পরে বলেছেন যে আমি কিন্তু ধর্মেন্দ্র প্রধানের টিকিয়ে চাইনি। আসলে সিস্টেমটার বদল আনা দরকার। একটা ধর্মেন্দ্র প্রধান তো কিছু না, সে একটা শিক্ষামন্ত্রী, হোল সিস্টেমটা দায়ী। পশ্চিমবঙ্গের পটভূমিকায় দাঁড়িয়ে সুচারু, এই যে কর্মসূচি, এটা তুমি দীর্ঘদিনে যেহেতু রাজনীতিবিদ কভার করো বা যাও, এটা কি সফল হবে? মানে রিকের কথায় তো অনেকটা মনে হচ্ছে যে ব্যাকফায়ার হতে যাচ্ছে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দেখো, সময় অনেক কথা বলে। এইবারের নির্বাচনের যদি তুমি প্রেক্ষাপট দেখো, ভারতীয় জনতা পার্টি যা প্রচার ছিল, যা ন্যারেটিভ ছিল, তার থেকেও বেশি যে সংগঠনটা কাজ করেছে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যে ক্ষমতায় আসার জন্য, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক, উত্তরবঙ্গের প্রান্ত প্রচারক, তাদের ওপর দায়িত্ব ছিল যে আদা জল খেয়ে নেমে পড়ো, মানুষকে বোঝাতে যে দুর্নীতিমুক্ত প্রশাসন বা দুর্নীতিমুক্ত সরকার চাই। এইটা বলে নেমে পড়েছিল কারা? গত 4 বছরে প্রায় 14,500 নতুন ছেলে মেয়ে, মানে সবে স্কুল পেরিয়ে 12
পেরিয়ে কলেজে ঢুকেছে অথবা কলেজে পড়ছে, এরকম 14,500 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যোগদান করেছে যশবন্তদা। তারা সেই জেনজি, তারা সেই নতুন প্রজন্ম। এরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রচার করেছে। হয়তো তাদের কাঁধে ভারতীয় জনতা পার্টির পতাকা ছিল না, কিন্তু তাদের কাছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা গৃহ সম্পর্ক অভিযান করবে, বাড়ি বাড়ি যাবে, এই কথা বলবে যে এবারের এই ভোটটা এই আপনার কাছে এই ভোট হওয়া উচিত, দুর্নীতির বিরুদ্ধে করতে গেলে আপনাকে এবারে লড়াইয়ে নামতে হবে। এই একটা যে মানে ফলাও করে দেওয়া। এবং এবারের নির্বাচন যদি বিজেপি ক্ষমতায় না আসে, তাহলে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই বলা হয়েছিল কিনা আমরা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কণ্ঠেও শুনেছিলাম। তাহলে এইখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে 14,500 নতুন ছেলে যোগদান করলো। একটা সময় RSS এ যোগদান অন্তত দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারকে অত্যন্ত কমে গিয়েছিল, যার জন্য মোহন ভাগবত দুবার সফরে এসেছিলেন। কেশব ভবনে তিনি ডেকে বৈঠক করেছিলেন। দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি ছিল, যে কেন বাড়ছে না, কেন স্ট্র্যাটেজি এবং সিস্টেম বদলানোর পরেই সেই জায়গাটা এসছে। আজকে মোহন ভাগবত দেখো যশবন্তদা সাপোর্ট করছে জেনজির আন্দোলনকে, অর্থাৎ তিনিও বুঝেছেন যে আদিরা থাকবে, পুরনোরা থাকবে, কিন্তু নতুনদের কি বক্তব্য আছে সেটাকেও প্রাধান্য দিতে হবে। সেই প্রাধান্য দিতে গিয়েই কিন্তু তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে প্রচুর তরুণ তুর্কিদের জায়গা দিয়েছেন, এবং তারা অত্যন্ত অল্প বয়সে RSS এর গুরুত্বপূর্ণ কার্যকর্তা হিসেবে কাজ করছে। ঠিক সেইভাবেই সিজেপি সফল হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু সিজেপির একটা হাওয়া সেটা তো এসে এ রাজ্যে বামপন্থীদের গায়ে লেগেছে। SFI বা AISA বা অতি বামপন্থী যে 5-6টা সংগঠন ছিল তারা নেমে পড়েছে। এখন দেখো এর মধ্যে ঢুকে কারা হুলিগানিজম করেছে বা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমকে মেরে আমি জনপ্রিয় হব, সেটা পরের বিষয়। কিন্তু এই যে জেনজির মধ্যে একটা ত্বরান্বিত হয়েছে এবং এ রাজ্যের বামপন্থীরা ওই অভিজিৎ দীপকেদের দলকে সমর্থন করলো, এইটা কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত। ফলে তারা বাংলায় যখন ক্যাম্পেইন করতে আসবে, পাবলিক কি বলছে, পাবলিকের কি রেসপন্স সেটা দেখতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে গ্রহণ করছে তাদেরকে, দরজায় দরজায় তারা বেশ কিছু শিডিউল প্রশ্ন তৈরি করে মানুষের কাছে যাবে, মানুষ কি উত্তর দিচ্ছে, কতটা গ্রহণযোগ্যতা ককরোচ জনতা পার্টির হচ্ছে আগামী দিনে, তার দিকে দেখতে হবে। কিন্তু তাদের লক্ষ্য আগামীতে আরো বিস্তার ঘটানো, এবং সে কারণেই এই পাবলিক কি বলছে এই ফরম্যাট। অর্থাৎ যে আলোচনায় আজকে উঠে এলো দা দিদি রাজনীতির মঞ্চে, যে সিজেপি ককরোচ জনতা পার্টি, এই পার্টি চাইছে নিবিড় জনসংযোগ। হ্যাঁ, এর আগে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, দিদিকে বলো, দুয়ারে সরকার, বিভিন্ন কর্মসূচি অতীতেও হয়েছে, কিন্তু এই জেনজিরা এরা যখন আসবে, এবং যেটা সুচারু বলল যে অলরেডি একটা হাওয়া কিন্তু যারা অতি বামপন্থী বা বামপন্থী সত্তাকে তারা মনে করেন, তাদের তার সদস্যদের যে সমর্থন, সেটা কিন্তু ককরোচ জনতা পার্টির যে পেজ বা ককরোচ জনতা পার্টির যে মোটো বা যারা এর কার্যকর্তা, তারা কিছুটা আঁচ করেছেন। এখন এই দিল্লি বা উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে এই সেপ্টেম্বরের কবে তারা পশ্চিমবঙ্গে আসছেন, এবং কিভাবে পশ্চিমবঙ্গের যারা আম জনতা, আপনার আমার মতো মানুষ যারা আমরা দৈনন্দিন রুটি রোজগারে বেরোই, রুজিতে বেরোই, যে পেশায় আছি, তাদের সাথে কিভাবে কথা বলছেন, নির্দিষ্ট কোনো প্রশ্নপত্র নিয়ে আসবেন, নাকি সেটা তাদের পুরোটাই এখান থেকে যা উঠে আসবে ন্যারেটিভ, সেটাই তারা লিপিবদ্ধ করে তারা তাদের দলকে জানাবেন, সবটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এবং সেটা সময় কিন্তু বলে দেবে তাদের এই আন্দোলন, তাদের এই যে কর্মসূচি, সেটা আদৌ কতটা ফলপ্রসূ হবে। আজকের মতো আমি যশবন্ত বিদায় নিচ্ছি আপনাদের এই মঞ্চ থেকে। পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী আবার কোনো দিন আবার ফিরে আসবো অন্য কোনো টপিক নিয়ে, অন্যভাবে, অন্য ইস্যুতে। ভালো থাকবেন।